কিছুক্ষণ পর আদিত্য নূরের দিক থেকে মাথা ঘুরিয়ে সামনে তাকালো। নূরের দিকে না তাকিয়ে গভীর কণ্ঠে বলল, তুমি এখানে কি করছো? তোমার এখানে আসা ঠিক হয়নি। নূরের মনে মনে ভয় লাগলেও উপরে উপরে সাহস দেখিয়ে বলল, কি করছি মানে? রোজ যেটা করি সেটাই করতে এসেছি। আমার শাস্তি ভোগ করতে এসেছি। দেখুন, আমি কখনো কথার বরখেলাপ করি না। আমি আপনাকে কথা দিয়েছি যে রোজ আপনাকে একটা করে চুমু দিব, তাই আজ যখন আপনি ভার্সিটি আসেননি আমিই চলে এলাম আমার কথা রাখতে। না হলে আপনি হয়তো কাল আবার বলবেন আমি আমার কথা রাখিনি, হয়তো আবার নতুন কোনো শাস্তিও দিতে পারেন, তাই আমি কোনো রিস্ক নিতে চাই না। একদমই কথাগুলো বলে থামল নূর। এতক্ষণ কী বলেছে ও নিজেই জানে না। নূর শুধু আদিত্যকে একটু স্বাভাবিক করার জন্য এসব কথা বলেছে। আদিত্য নূরের কথায় অনেক অবাক হলো। নূরকে এর আগে এত কথা বলতে কখনো দেখেনি। নূর যে ওর মাইন্ড ডাইভার্ট করার জন্য এসব কথা বলছে তা ও ভালোই বুঝতে পারছে। আদিত্য আবারও নূরের দিকে না তাকিয়ে গভীর কণ্ঠে বলল, যাই বলো না কেন, তোমার এখানে আসা উচিত হয়নি। আজকের দিনে আমার মন মেজাজ ঠিক থাকে না। তোমাকে উল্টাপাল্টা কিছু বলে দিতে পারি, তখন তোমারই খারাপ লাগবে। তাই বলছি তুমি চলে যাও প্লিজ। আর তোমাকে এখানকার কথা কে বলল? আদিত্যের কথায় নূর মনে মনে প্রচণ্ড ভয় পেয়ে যায়, তবুও ওখান থেকে ওঠে না, ওখানেই বসে থাকে। আদিত্য আবার বলে ওঠে, দেখো, আমাকে কেউ সিম্প্যাথি দেখাক সেটা আমার একদম পছন্দ না। কারণ যে যতই বলুক যে তোমার কষ্ট আমরা বুঝি, আসলে কেউ বোঝে না। যার কষ্ট শুধু সেই বুঝি। তাই আমার এসব অহেতুক সিম্প্যাথি খুবই বিরক্ত লাগে। নূর আবার একটু সাহস নিয়ে বলল, আমি আপনাকে কি সিম্প্যাথি দেখাবো? আপনি তাও আপনার মাকে দেখেছেন, তার সাথে কত কথা বলেছেন, তার সাথে খেলাধুলা করেছেন, তার চেহারা আপনার মনে আছে, তার শরীরের গন্ধও আপনার মনে আছে, তার সাথে জুড়ে থাকা শত শত ভালো মন্দ সব স্মৃতি আপনার মনে আছে। অথচ আমাকে দেখুন, পৃথিবীতে এসে মা জিনিসটা কি তাই চিনলাম না, তার আগেই চলে গেল সে। তাহলে আপনিই বলুন, আমি কিভাবে আপনাকে সিম্প্যাথি দেখাবো, যেখানে আমি আপনার চেয়ে বেশি হতভাগী? কথাগুলো বলতে বলতে নূরের গলা ধরে এলো। নূরের কথা শুনে আদিত্যের বুকের ভেতরে হু হু করে উঠল। আদিত্য মায়াভরা চোখে নূরের দিকে তাকালো। মেয়েটা তো সত্যিই বলেছি, ওর কষ্ট তো আমার চেয়ে অনেক বেশি। আদিত্যের তাকানো দেখে নূর জোরপূর্বক একটা হাসি দিয়ে বলল, সত্যি বলছি, আমি কোনো কথা বলবো না, শুধু চুপচাপ এখানে বসে থাকবো, আই প্রমিস। আদিত্য আর না বলতে পারল না, মাথা ঝাঁকিয়ে সায় জানালো। তারপর আবার সামনের দিকে তাকিয়ে বসে রইল। আদিত্য যতই মানা করুক না কেন, মনে মনে সেও চায় নূর ওর পাশে থাকুক। নূর পাশে থাকলে ওর তখন শান্তি শান্তি লাগে। কিছুক্ষণ দুজনেই ওভাবে চুপচাপ বসে রইল। হঠাৎ আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, নূর, তুমি যদি কিছু মনে না করো, আমি কি একটু তোমার পায়ের উপর মাথা রেখে শুতে পারি? আদিত্যের এমন কথা শুনে নূর একটু লজ্জায় পড়ে গেল। ও কি বলবে বুঝতে পারছে না। নূর মাথা নিচের দিকে করে ঝাঁকালো, মানে সে রাজি। আদিত্য নূরের পায়ের উপর মাথা দিয়ে শুয়ে পড়ল। পা দুটো ব্রেঞ্চের উপর গুটিয়ে কাত হয়ে সামনের দিকে মুখ করে শুয়ে পড়ল। আদিত্য শুতেই নূরের সারা শরীর কেঁপে উঠল। এই প্রথম কোনো ছেলে নূরের এত কাছে এসেছে। সারা শরীরে অদ্ভুত এক অনুভূতি ছড়িয়ে পড়ল। এমন অনুভূতি আগে কখনো হয়নি। নূর ওড়নার কোণা চেপে ধরে চোখ বন্ধ করে বসে রইল। আদিত্য বলল, মাথাটা অনেক ব্যথা করছে, একটু চুলগুলো টেনে দিবে প্লিজ? নূর আরও লজ্জায় পড়ে গেল। কাঁপা কাঁপা হাতটা উঠিয়ে আদিত্যের মাথায় রাখল। তারপর আস্তে আস্তে চুলগুলো টেনে দিল। নূর খেয়াল করলো আদিত্যের চুল কি সুন্দর সফট আর সিল্কি। ইচ্ছে করছে শুধু হাতাতেই থাকি। আদিত্যর এখন অনেক ভালো লাগছে। আদিত্য আবার বলে উঠল, জানো, ছোটোবেলায় আমি এভাবে আমার মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে থাকতাম আর মা আমাকে এভাবে চুল টেনে দিত। নূর আগ্রহ নিয়ে বলল, তাই? আরও বলুন না আপনার মায়ের সম্পর্কে। আদিত্য নূরের মুখের দিকে চেয়ে বলল, তুমি সত্যিই শুনতে চাও আমার মার সম্পর্কে? নূর মাথা ঝাঁকিয়ে বলল, বলুন না, আমার মায়েদের কথা শুনতে খুব ভালো লাগে। আদিত্য মুচকি হেসে আবার সামনের দিকে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে বলল, ঠিক আছে। তারপর আদিত্য ওর মায়ের অনেক গল্প বলতে শুরু করলো। কথা বলতে বলতে আদিত্যের মনটা অনেক ফুরফুরে হয়ে গেল। কথা বলতে বলতে মাঝে মধ্যে আবার ওরা হেসেও দিচ্ছে। এদিকে দূর থেকে আবির, তাসির, তানি এবং সানা আর ওর বাবাও এগুলো দেখছে। সবার ঠোঁটে একটা আনন্দের হাসি। আদিত্যকে এভাবে দেখে আদিত্যের বাবার চোখে খুশিতে পানি চলে এলো। সানা ওর বাবাকে জড়িয়ে ধরে বলল, দেখেছো বাবা, বলেছিলাম না ভাইয়ার জীবনেও কেউ না কেউ আসবে যে ভাইয়ার জীবনটা রঙিন করে তুলবে। সানার বাবাও মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ রে মা, এখন আমিও নিশ্চিন্ত হয়ে গেলাম ওকে নিয়ে।
ওর জীবনটা সাজানোর জন্য কেউ চলে এসেছে। তারপর ওরা সবাই ওখান থেকে চলে গেল। একটু পরে আদিত্য নূরের কোল থেকে উঠে বসে বলল, চলো তোমাকে আমার পরিবারের সাথে পরিচয় করিয়ে দিই। নূর মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে চলুন। নূর উঠে যেতে নিতেই আদিত্য নূরের হাত ধরে বলে উঠল, যাওয়ার আগে তোমার কাজটা তো করে যাও, যেটার জন্য তুমি এসেছো। নূর লজ্জায় মাথা নিচু করে ফেলল। আদিত্য বলল, তোমাকে আরেকটা শেষ রিকোয়েস্ট করব, রাখবে প্লিজ? নূর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কি? আজকের চুমুটা আমার কপালে দিবে প্লিজ। মা সব সময় আমার কপালে চুমু দিত। নূর মাথা নিচু করে ঝাঁকালো, মানে সে রাজি। আদিত্য খুশি হয়ে চোখ বন্ধ করে নিল। তারপর নূর আদিত্যের কপালে চুমু দিয়ে চলে গেল, আর আদিত্য বসে বসে মুচকি হাসল। নূর ওখান থেকে আসতেই সানা ওর সামনে দুহাত সরিয়ে ওকে আটকে দিল। নূর একটু ঘাবড়ে গেল। সানা নূরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থেকে নূরের চারিদিকে গোল গোল ঘুরতে লাগলো, যেন নূর বড় কোনো অপরাধী আর সানা কোনো পুলিশ। নূর বেচারি তো ভয়ে শেষ। মনে মনে ভাবছে, মেয়েটা কে, আমাকে এভাবে দেখছে কেন, আর আমার কাছে কি চায়? নূরের ভাবনার মাঝেই সানা নিজের হাতের 5 আঙ্গুলগুলো নূরের মুখের সামনে নিয়ে নাড়িয়ে নাড়িয়ে সিআইডি সিরিয়ালের এসিপি প্রতীয়মানের মতো করে বলল, খুব তো গড়বড় হ্যাঁ দয়া। নূর কনফিউজ হয়ে চেয়ে রইল সানার দিকে। সানার কথাও কিছুই বোঝেনি। সানা আবার মাথাটা উপর নিচে হালকা ঝাঁকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তাহলে তুমিই সেই মেয়ে যে আমার ভোলা ভালা বাড়িটাকে দিনে দুপুরে সবার সামনে চুমু দিয়ে তার ইজ্জত হরণ করেছিলে? নূরের তো এবার কেঁদে দেওয়ার মতো অবস্থা। মনে হচ্ছে এখান থেকে এক ছুটে পালাতে পারলে বাঁচে। কি দরকার ছিল এখানে আসার? এখানে এসেই ফেঁসে গেলাম। এখন কি করব? নূরের এমন ভীতু ফেস দেখে সানার প্রচুর হাসি পাচ্ছে। মনে মনে ভাবছে, মেয়েটা সত্যিই খুব সহজ সরল। না হলে কেউ নিজের থেকে ছোট কোনো মেয়েকে এভাবে কেউ ভয় পায়? সানা আবারও বলল, কি হলো বলো? এতক্ষণে আদিত্য চলে আসে। নূর আর সানাকে এভাবে দেখে ওর বুঝতে বাকি থাকে না যে সানা নূরের সাথে দুষ্টামি করছে। আদিত্য মুচকি হেসে ওদের কাছে এগিয়ে যায়। সানার কাঁধে হাত দিয়ে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলে উঠল, ব্যাস কর এখন পিচ্ছি, না হলে কিন্তু ও এখনই কেঁদে ফেলবে দেখিস। সানা আদিত্যের দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, সত্যি? আদিত্য মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝালো। সানা আবার নূরের দিকে তাকালো। তারপর হঠাৎ অট্ট হাসিতে ফেটে পড়ল। নূর বেচারি এদের কাণ্ড দেখে ভ্যাবাচাকা খেয়ে গেল। এখানে কি হচ্ছে ও কিছুই বুঝতে পারছে না। বেকুবের মতো শুধু ওদের দিকে তাকিয়ে রইল। সানা হাসতে হাসতে নূরের কাছে এসে ওর গাল দুটো টেনে দিয়ে বলল, ওহ ইউ আর সো সুইট, জাস্ট লাইক স্ট্রবেরি আইসক্রিম। আরে আমি তো শুধু মজা করছিলাম, আর তুমি সত্যি সত্যি ভয় পেয়ে গেছো? আদিত্য এগিয়ে এসে নূরকে বলল, নূর ও আমার ছোট বোন সানা, ওর কথায় কিছু মনে করো না। ও একটু দুষ্টু স্বভাবের, কিন্তু মনের দিক থেকে অনেক ভালো। আদিত্যের কথায় এতক্ষণে নূরের জানে পানি আসলো। নিজেকে একটু স্বাভাবিক করে মুচকে হেসে বলল, না না কিছু মনে করিনি, ইটস ওকে। তারপর সানার দিকে তাকিয়ে বলল, আর হ্যাঁ তুমিও খুব সুইট। সানা হেসে দিয়ে নূরকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ আপু, তোমার সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগলো। নূর প্রথমে একটু অবাক হলেও পরে সেও মুচকি হেসে সানাকে জড়িয়ে ধরে। আদিত্য কাণ্ড দেখে মুচকে হাসছে। এতক্ষণে আবির, তাসির আর তানিও চলে আসে ওদের কাছে। আবির সানাকে উদ্দেশ্য করে বলে উঠল, কী রে তোদের ভারত মিলন শেষ হলো? আবিরের কথা শুনে সানা নূরকে ছেড়ে দিয়ে আবিরের দিকে রাগের দৃষ্টিতে তাকায়। সানার তাকানো দেখে আবির মিথ্যে ভয় পাওয়ার ভান ধরে বলল, এভাবে তাকাস কেন? আমি ভয় পাই না বুঝি? আমার মতো মাসুম বাচ্চাটা যদি তোর মতো ডাইনির ভয়ে মরে যায়, তাহলে আমার হবু বউটা তো বিয়ের আগেই বিধবা হয়ে যাবে, তাই না? আবিরের কথা সবাই হেসে দেয়। সানার হাসি দেখে তাসিরের বুকের ভেতর আবারও সেই ধুকধুক শুরু হয়ে যায়, যেটা এখন নতুন না তাসিরের কাছে। সেই ছোটবেলা থেকে এই পিচ্চি মেয়েটাকে দেখলেই ওর হার্টবিট বেড়ে যায়। মনের মাঝে অনুভূতিরা এসে ঘিরে ধরে। তাসির হাজার চেষ্টা করেও এই অনুভূতি থেকে মুক্তি পায়নি। এত বছর বিদেশে থেকেও মনের ভেতর থেকে মেয়েটাকে দূর করতে পারেনি, বরং সময়ের সাথে অনুভূতিগুলো আরও গাঢ় হয়ে উঠেছে। কিন্তু তাসির কখনো কারোর সামনে সানার প্রতি ওর অনুভূতিগুলো প্রকাশ হতে দেয়নি, কারণ এমনিতেই মেয়েটা ছোট, তারপর আবার প্রিয় বন্ধুর বোন। আদিত্য জানতে পারলে যদি তাসিরকে ভুল বোঝে, এসব ভেবেই তাসির নিজের অনুভূতিগুলো নিজের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। হঠাৎ আদিত্যের কথায় তাসিরের ভাবনায় ছেদ পড়ে। আদিত্য নূরকে বলল, চলো তোমাকে বাবার সাথে পরিচয় করিয়ে দিই। নূর মাথা ঝাঁকিয়ে আদিত্যের সাথে গেল। আদিত্যের বাবা চেয়ারে বসে ওখানকার বৃদ্ধ লোকদের সাথে কথা বলছিল। আদিত্য নূরকে ওর বাবার কাছে নিয়ে যেয়ে বলল, বাবা ও নূর,
আবার নূরের দিকে তাকিয়ে বলল, আর নূর, উনি আমার বাবা। নূর আদিত্যের বাবাকে নম্র সুরে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আদিত্যের বাবা মুখে একরাশ হাসি নিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তুমি কেমন আছো? জি ভালো। ওদের মাঝে আরও কিছু টুকটাক কথা হলো। আদিত্যের বাবা নূরের সাথে কথা বলে অনেক খুশি হলেন। মেয়েটা সত্যিই অনেক ভালো। আদিত্য নূরকে নিয়ে ওখানে থাকা বৃদ্ধদের কাছে গেল। নূর সবার সাথে খুব সহজে মিশে গেল। সবার সাথে হাসি খুশিভাবে কথা বলল নূর। আদিত্য শুধু মুগ্ধ হয়ে দেখছে ওকে। একটু পরে আদিত্য আবার বলল, চলো তোমাকে বাচ্চাদের কাছে নিয়ে যাই। নূরও উৎসাহ নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ চলুন, আমিও বাচ্চাদের সাথে দেখা করতে চাই। আদিত্য নূরের উৎসাহ দেখে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, বাচ্চাদের কথা শুনে এত এক্সাইটেড হয়ে গেলে যে? বাচ্চা কাচ্চা খুব পছন্দের নাকি? নূর মুচকি হেসে বলল, হ্যাঁ, আমার বাচ্চা কাচ্চা অনেক ভালো লাগে, ওদের সাথে সময় কাটাতে অনেক ভালো লাগে। কথা বলতে বলতে ওরা মাঠের ভেতর চলে এলো, যেখানে বাচ্চারা খেলাধুলা করছে। ওরা দুজন ওখানে পৌঁছাতে আদিত্য সবাইকে ডেকে বলল, বাচ্চারা, তোমরা সবাই তোমাদের নতুন একটা আপুর সাথে পরিচিত হও। তারপর নূরকে দেখিয়ে বলল, ওর নাম হলো নূর। সব বাচ্চারা একসাথে বলে উঠল, হাই নূর আপু। নূরও খুশি হয়ে সবার সাথে কথা বলা শুরু করলো। বাচ্চাদের নূরকে অনেক পছন্দ হলো। ততক্ষণে বাকি সবাই ওদের কাছে চলে এলো। হঠাৎ বাচ্চারা বলে উঠল ওরা কানামাছি খেলবে। নূর আর বাকি সবাইকেও ওদের সাথে খেলতে বলল। নূরও খুশি খুশি রাজি হয়ে গেল। সানাও রাজি হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ চলো, আমরা সবাই খেলবো, অনেক মজা হবে। তানিও রাজি হয়ে গেল। ব্যাঘাত ঘটালো ছেলেরা, তারা কেউ এইসব বাচ্চামো খেলা খেলবে না। আবির তানির দিকে ঝুঁকে আস্তে করে বলল, বাচ্চা পয়দা করার বয়সী কিনা বাচ্চাদের সাথে খেলবো? তানি লজ্জা পেয়ে বলে উঠল, ছি, অসভ্য। দেখো, তুমি যদি না খেলো তাহলে কিন্তু আর কখনো চুমু খেতে দিব না, মনে থাকে যেন। আবির ভয় পেয়ে বলল, না না, এটা কিন্তু ঠিক না। এই মাসুম বাচ্চার সাথে এত বড় অবিচার জাতি কিন্তু সহ্য করবে না। তানি শয়তানি হেসে বলল, তাহলে বলো খেলবে? আবির গাল ফুলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, না খেলে কি আর উপায় আছে? তাসির মানা করতে সানা এসে ওর হাত ধরে টেনে নিয়ে গেল। বেচারা আর কিছুই বলতে পারল না, শুধু হাঁ করে ছানার দিকে তাকিয়ে রইল। আদিত্যকে কেউ কিছু বলার সাহস পেল না, তাই ওকে বাদ দিয়েই সবাই খেলা শুরু করে দিল। আদিত্য শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নূরকে দেখতে লাগলো। প্রথমেই নূরের চোখ বাঁধা হলো। চোখ বাঁধার পর সবাই নূরের চারিদিকে ঘুরতে লাগলো আর পিঞ্চ করতে লাগলো। নূর ঘুরে ঘুরে দুহাত বাড়িয়ে সবাইকে ধরার চেষ্টা করতে লাগলো। সবাই চারিদিক থেকে আওয়াজ দিচ্ছে। নূর বুঝতে পারছে না কোন দিকে যাবে। ও এলোমেলো হাঁটছে আর সবাইকে ধরার চেষ্টা করছে। আদিত্যের ফোন আসায় ও একটু সরে গিয়ে অন্যদিকে ঘুরে কথা বলতে থাকে। সানা সবাইকে চোখ দিয়ে ইশারা করে কিছু একটা বোঝায়। তারপর আদিত্য যেদিকে দাঁড়িয়ে আছে ওই দিকে যেয়ে সানা নূরকে ডাকতে ডাকতে বলে, নূরাপু, আমি এখানে, এদিকে আসো, আমাকে ধরো নূরাপু। নূর সানার কণ্ঠ অনুসরণ করে সেদিকেই এগিয়ে যায়। সানা ধীরে ধীরে আদিত্যের দিকে যেতে থাকে আর নূরকে ডাকতে থাকে। নূরও সেদিকে যেতে থাকে। নূর আদিত্যের কাছাকাছি আসতেই সানা মাঝখান থেকে সরে যায় আর নূর যে আদিত্যকে পেছন থেকে জড়িয়ে ধরে। তারপর খুশি হয়ে বলে, ইয়ে, ধরে ফেলেছি, ধরে ফেলেছি। আদিত্য ফোনে কথা বলছিল। হঠাৎ নূরের এভাবে জড়িয়ে ধরায় আদিত্য থ হয়ে যায়। এই প্রথম নূরকে এভাবে জড়িয়ে ধরেছে। নূরের স্পর্শে মুহূর্তে যেন আদিত্যের সারা শরীরে কারেন্ট বয়ে গেল। আদিত্যের মনের ভিতর ভালো লাগার ঢেউ খেলছে। ইচ্ছে করছে সময়টাকে এখানেই থামিয়ে দিতে। বাচ্চারা সবাই জোরে জোরে হাততালি দিয়ে লাফাতে লাফাতে বলে উঠল, ইয়ে, আপু ভাইয়াকে ধরে ফেলেছে, ইয়ে। বাচ্চাদের কথা শুনে নূর ঝট করে আদিত্যকে ছেড়ে দিয়ে চোখের বাঁধন খুলে ফেলে। আদিত্য নূরের দিকে ঘুরে দাঁড়ায়। নূর সামনে তাকিয়ে আদিত্যকে দেখে 440 ভোল্টেজের ঝটকা খায়। লজ্জায় নূরের ইচ্ছে করছে মাটির ভিতর ঢুকে যেতে। সবসময় ওর সাথে কেন এমন হয়? আদিত্য নূরের লজ্জারাঙা মুখটা দেখে ঠোঁট কামড়ে হাসছে আর বাকি সবাই মুখ টিপে হাসছে। আরও কিছুক্ষণ খেলাধুলার পর সবাইকে খাবারের জন্য ডাক দিল। আদিত্যরা সবার জন্য খাবার আর উপহার এনেছে, সেগুলো ওদের সবাইকে দেওয়া হলো। সবাই একসাথে খেতে বসলো। সবার জন্য বিরিয়ানি আনা হয়েছে। নূর বেশি ছোট বাচ্চাগুলোকে নিজেই খাবার খাইয়ে দিচ্ছে। আদিত্য এসব রিচ ফুড খায় না, তাই ও বসে বসে শুধু নূরকে দেখছে। নূরের ব্যবহারে আদিত্যের বাবাও মনে মনে প্রসন্ন হলেন। যাক, তার ছেলে হীরা খুঁজে বের করেছে, মেয়েটা সত্যি খাঁটি সোনা। হঠাৎ একটা বাচ্চা ছেলে আদিত্যের উদ্দেশ্যে বলে উঠল, ভাইয়া, তুমি খাচ্ছ না কেন? তোমাকেও কি খাইয়ে দিতে হবে? তাহলে আপুকে বলো, তোমাকেও খাইয়ে দিবে, তাই না আপু? বাচ্চাটার কথা শুনে নূরের চোখ কপালে উঠে গেল। কি বলে এই ছেলে?
বাকি সবাই মুখ টিপে হাসছে। আদিত্যের বাবা ছোটদের মাঝে অস্বস্তিতে পড়ে গেলেন, তাই তিনি বাহানা দিয়ে ওখান থেকে চলে গেলেন। সানা দুষ্টু হেসে বলল, হ্যাঁ নূর আপু, ও ঠিকই তো বলেছে। ভাইয়া কখনো হাত দিয়ে খাবার খায় না, সব সময় চামচ ছুরি দিয়ে খায়। এখন এখানে তো আর ওগুলো নেই, তাই বেচারাকে মনে হয় না খেয়েই থাকতে হবে। এতক্ষণ আদিত্য বলে উঠল, এমন কিছুই না, এসব খাবার আমার পছন্দ না, তাই খাচ্ছি না। আবিরও দুষ্টু হেসে বলে উঠল, আরে ভাই লজ্জা করছিস কেন? আমরা জানি তোর খিদে লেগেছে, সেই সকাল থেকে কিছু খাসনি, আর কতক্ষণ খালি পেটে খিদে নিয়ে বসে থাকবি? তারপর নূরের দিকে তাকিয়ে বলল, নূর তুমি কিছু মনে না করলে ওকে একটু খাইয়ে দিবে প্লিজ? আদিত্যের না খেয়ে থাকার কথা শুনে নূরের একটু মায়া হলো। নূর একটা প্লেট নিয়ে আদিত্যের কাছে গিয়ে বসলো। প্রচুর লজ্জা লাগছে নূরের, তারপরও মনে সাহস জুগিয়ে হাতে এক লোকমা বিরিয়ানি তুলে আদিত্যের মুখের সামনে ধরল। আদিত্য অবাক হয়ে কতক্ষণ চেয়ে রইল নূরের দিকে, তারপর নূরের দিকে তাকিয়ে থেকে হাঁ করে খাবারটা মুখে নিল। সানা ফোন বের করে ওদের এই মুহূর্তটা ক্যামেরা বন্দি করে নিল। তাসির হাঁ করে চেয়ে আছে ওদের দিকে। ওর বিশ্বাসই হচ্ছে না আদিত্য এসব খাবার খাচ্ছে। সানা নিজের হাত দিয়ে তাসিরের থুতনির নিচে হাত দিয়ে তাসিরের হা বন্ধ করে দিয়ে বলল, এভাবে কি দেখছেন? এটাকে বলে ভালোবাসা, আর ভালোবাসা মানুষের সব কিছু বদলে দিতে পারে। তাসির অবাক হয়ে তাকালো সানার দিকে। এতটুকু পিচ্চি মেয়ে আবার ভালোবাসা সম্বন্ধেও বোঝে? তাহলে কি পিচ্চিটা বড় হয়ে গেছে? তাসির একটু তাচ্ছিল্যে সুরে বলল, তোমার মতো পিচ্চি মেয়ে কি বোঝে ভালোবাসার? কথাটা শুনে সানার একটু রাগ হলো। ও রাগী সুরে বলল, পিচ্চি মানে? কে পিচ্চি? আমাকে আপনার কোন দিক দিয়ে পিচ্চি মনে হয়? আমি এখন কলেজে পড়ি, বুঝেছেন? আমি মোটেও পিচ্চি না। সানার কথা শুনে তাসির মনে মনে হাসলো, তারপর বলল, জি জি মহারানী, আপনি সবার বড়। এখন খুশি? সানা ভাব নিয়ে বলল, ঠিক আছে, মনে থাকে যেন কথাটা। খাওয়া দাওয়া শেষে নূর আদিত্যকে বলল, আমাদের এখন যেতে হবে, না হলে বাসে যেতে দেরি হয়ে যাবে। আদিত্য বলল, ঠিক আছে চলো, আমি নামিয়ে দিয়ে আসছি। কিন্তু আপনি তো বললেন আজকে যাবেন না। আগে বলেছিলাম, কিন্তু এখন যাব। বেশি কথা না বলে চলো আমার সাথে। নূর আর কিছু না বলে মাথা ঝাঁকিয়ে আদিত্যের সাথে গেল। বাইরে আসতেই তানি নূরকে বলল, নূর আমি আবিরের সাথে যাচ্ছি, তুই ভাইয়ের সাথে চলে যা। নূর মাথা ঝাঁকালো, তারপর সবার কাছ থেকেই বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। আদিত্য গাড়ি চালাচ্ছে আর নূর পাশে বসে আছে। আদিত্য হঠাৎ বলে উঠল, অনেক ধন্যবাদ তোমাকে নূর, আজকের দিনটা আমার পাশে থাকার জন্য। প্রতি বছর এই দিনটা অনেক ডিপ্রেশনে যায় আমার, তবে আজকে তোমার জন্য আমি অনেকটা স্বাভাবিক হতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। নূর মুচকি হেসে বলল, থ্যাঙ্কস আমার আপনাকে বলা উচিত। আপনার জন্য আজকে এত সুন্দর একটা দিন কাটালাম সবার সাথে। সত্যি আজকের দিনটা অনেক স্পেশাল ছিল আমার জন্য। বিশেষ করে বাচ্চাদের সাথে সময় কাটিয়ে আমার অনেক ভালো লেগেছে। কথা বলতে বলতে ওরা নূরের বাসার কাছে চলে আসে। আদিত্য গাড়ি থামিয়ে বলে, ঠিক আছে তাহলে যাও, কাল সকালে আবার দেখা হবে ইনশাল্লাহ। নূর মাথা ঝাঁকিয়ে গাড়ি খুলে বাই বলে বের হয়ে যায়। আদিত্য নূরের যাওয়ার পানে তাকিয়ে থাকে। নূর চলে যেতেই আদিত্যও গাড়ির স্টার্ট দিয়ে চলে যায়। নূর মাত্রই ক্যাম্পাসে এসেছে। মাঠের কোণে একটা গাছের নিচে তানির সাথে বসে কথা বলছি। ওদের থেকে কিছুটা দূরে আদিত্য, আবির আর তাসিরের সাথে দাঁড়িয়ে কথা বলছি। আদিত্য কথা বলার ফাঁকে বারবার নূরের দিকে তাকাচ্ছে। নূরও আরও চোখে আদিত্যের দিকে তাকাচ্ছে। হঠাৎ কোত্থেকে একটা মেয়ে দৌড়ে এসে আদিত্যকে জড়িয়ে ধরে বলে উঠল, আদি বেবি, আই মিস ইউ সো মাচ। কেমন আছো তুমি? হঠাৎ এমন হওয়ায় সবাই হতভম্ব হয়ে গেল। নূরের মনের ভেতর যেন ঝড় বয়ে গেল এসব দেখে। কেমন অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেল। আদিত্য একবার নূরের দিকে তাকালো, তারপর জড়িয়ে ধরা মেয়েটার দিকে তাকিয়ে চরম বিরক্তি আর রাগ নিয়ে মেয়েটাকে নিজের থেকে ছাড়িয়ে রাগী সুরে বলল, অ্যানি, তোমাকে কতবার বলেছি আমাকে কেউ টাচ করুক সেটা আমার একদম পছন্দ না। আর এসব কী ধরনের নাম বেবি? আমি কি কোনো বাচ্চা নাকি? ডোন্ট কল মি উইথ দ্যাট নেম। এত বলি তাও বারবার কেন ভুলে যাও তুমি? সরি আদি, আসলে অনেক দিন পরে তোমাকে দেখেছি তো, তাই একটু এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। জানো, সুইজারল্যান্ডে যেয়ে তোমাকে আমি অনেক মিস করেছি, তাই তো বাপিকে বলে তাড়াতাড়ি ট্যুর শেষ করে চলে এসেছি। আবির জোরপূর্বক হাসি দিয়ে বলল, কি দরকার ছিল এত তাড়াহুড়ো করার? বেচারা সুইজারল্যান্ড তো তোমাকে ছাড়া একলা হয়ে গেল, তাই না? তুমি ওখানেই কেন সেটেল হয়ে গেলে না? বেচারা সুইজারল্যান্ডও খুশি হয়ে যেত। তারপর বিড়বিড় করে বলল, আর আমাদেরও জান ছুটত তোমার থেকে। অ্যানি আবিরের কথাটা নিজের কমপ্লিমেন্টি হিসেবে নিয়ে হেসে দিয়ে বলল, আবির তুমিও না সবসময় শুধু ফান নিয়ে থাকো। নূর আর তানি ওদের দিকে ভ্রু কুচকে চেয়ে সব কিছু দেখছি।
ওরা কি বলছে তা শোনা যাচ্ছে না, তবে ওদের ভাবভঙ্গিমায় বোঝা যাচ্ছে যে মেয়েটা ওদের পরিচিত। নূর অ্যানির দিকে খেয়াল করে দেখল গায়ে একটা স্লিভলেস টাইট টি শার্ট, যার নিচ দিয়ে পেট দেখা যাচ্ছে, পরনে একটা টাইট জিন্স, চুলগুলো ছোট ছোট করে কেটে কালার করেছে, মুখে রাজ্যের যত মেকআপ আছে সব ঢেলে দিয়েছে। দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা মাত্রাতিরিক্ত মডার্ন। কেমন ওনার গায়ে হাত দিয়ে হেসে হেসে কথা বলছে মেয়েটা। কে এই মেয়েটা, আর ওনার সাথেই বা কী সম্পর্ক? এসব ভেবে আদিত্যের উপর কেমন যেন রাগ হতে শুরু করে নূরের। নূর আর বসে থাকতে পারে না, তানিকে বলে চল ক্লাসে যাই। তানি বুঝতে পারছে নূরের এসব দেখে ভালো লাগছে না। তানি নূরকে আরেকটু বাজিয়ে দেখার জন্য বলল, ক্লাস তো এখনও দেরি আছে, এখনই যে কি করব? বাই দা মেঠোপত, তুই কি ওই মেয়েটাকে আদিত্য ভাইয়ের সাথে দেখে জেলাস হচ্ছিস? তানের কথা নূর একটু থতমত খেয়ে বলল, এ এ এমন কিছুই না, আমি কেন জেলাস হতে যাব? ওনার লাইফ, উনি যার সাথে খুশি তার সাথে মিশতে পারেন, আমি বলার কে? নূরের কথা স্পষ্ট রাগ আর অভিমান দেখতে পাচ্ছে তানি। ও মুচকি হেসে বলল, আচ্ছা আচ্ছা, রাখছিস কেন, চল ক্লাসে যাই। নূর এক পলক আদিত্যের দিকে তাকালো, তারপর হন হন করতে করতে ক্লাসে চলে গেল। আদিত্য এনিকে বলল, এনি, আমার ক্লাসে লেট হয়ে যাচ্ছে, আমি যাই, তোমার সাথে পরে কথা বলবো, বাই। কথাটা বলেই কোনো রকমে ওখান থেকে কেটে পড়ল আদিত্য। যেতে যেতে তাসির আদিত্যকে বলল, তুই কেন শুধু শুধু এই ছাগল মেয়েটাকে সহ্য করিস আমি বুঝি না। আর সবার মতো এটাকেও সায়স্তা করলেই পারিস, তাহলে আর কখনো তোর সামনে আসবে না। আদিত্য একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কারণ শুধু একটাই, অ্যানির বাবা আমার বাবার অনেক ভালো বন্ধু। আমি যদি ওর সাথে রুড বিহেভ করি আর সেটা নিয়ে অ্যানির বাবা যদি আমার বাবাকে কিছু বলেন, তখন বাবাকে তার বন্ধুর সামনে ছোট হতে হবে, যেটা আমি কখনোই মানতে পারবো না। এমন না যে আমি কাউকে ভয় পাই, তবে আমি কখনো চাই না আমার জন্য আমার বাবা কারো কাছে ছোট হোক। তাই এই মেয়েটাকে আমার সহ্য করতে হয়, যদিও আমি যতটা পারি ওকে অ্যাভয়েড করার চেষ্টা করি, বুঝেছিস? বুঝলাম। অ্যানি দাঁড়িয়ে থেকে রাগে ফুঁসতে থাকলো। ও ভেবে পায় না আদিত্য সবসময় শুধু ইগনোর কেন করে। কি নেই ওর মাঝে, যেখানে হাজার হাজার ছেলে আমার জন্য পাগল, কিন্তু এই আদিত্যের কোনো ইন্টারেস্টই নেই আমার প্রতি। তারপর একটা শয়তানি হাসি দিয়ে এনি মনে মনে বলল, তুমি যেখানেই যাও না কেন, ফিরে তো তোমাকে আমার কাছেই আসতে হবে। তুমি শুধু আমার হবে, আর কারণ না। তারপর এনিও নিজের ক্লাসে চলে যায়। ক্লাসে ঢুকতেই এনির দুই চামচা লিলি আর মিলি ওকে ঘিরে ধরে বলে, ওয়াও এনি, হোয়াট এ সারপ্রাইজ, তুই সুইজারল্যান্ড থেকে কবে আসলি? এনিও হাসি মুখে বলল, কালই এসেছি। কেমন আছিস তোরা? লিলি আর মিলি একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আমরা তো ভালোই আছি, তবে তুই মনে হয় বেশিক্ষণ ভালো থাকবি না। এনি ভ্রু কুচকে বলল, মানে কি বলছিস তোরা? ঠিকই বলছি, তুই তো আর জানিস না আজকাল কী চলছে ক্যাম্পাসে। হেয়ালি না করে যা বলা ঠিক করে বল। তোমার হিরো যে আজকাল কারোর পেছনে লাট্টু হয়ে ঘুরছে, সেই খবর কি তোমার আছে? এনি চমকে উঠে উত্তেজিত হয়ে রাগে কণ্ঠে বলল, হোয়াট, কি বলছিস তোরা? পাগল হয়ে গেলি নাকি? এটা কখনোই হতে পারে না। হতে পারে না, অলরেডি হতে চলেছি। আমরা নিজের চোখে দেখেছি। আজকাল আদিত্য একটা মেয়ের সাথে খুব ক্লোজ হয়ে গেছে। রোজ ওই মেয়েটাকে নিজের গাড়িতে করে নিয়ে আসে, আবার যাওয়ার সময় একসাথে নিয়ে যায়। ক্যান্টিনে একসাথে খাবার খেতেও দেখেছি। শুধু তাই না, আমরা প্রায়ই খেয়াল করেছি ক্লাস শেষে আদিত্য আর ওই মেয়েটা ভবনের পিছনের সাইডে যায়, ওখান থেকে অনেকক্ষণ পরে বের হয়। আর সেদিন তো সবার সামনে আদিত্য ওই মেয়েটাকে কোলে করে নিয়ে যাচ্ছিল, সবাই দেখেছে। এসব কথা শুনে এনির মাথা রাগে ফেটে যাচ্ছে। হাত মুট করে রাগে কটমট করতে করতে বলল, কে ওই মেয়েটা? কার এত বড় সাহস আমার আদিত্যের দিকে হাত বাড়ায়? ওকে আমি শেষ করে ফেলবো। ও সাহস কী করে হলো আমার আদিত্যের উপর নজর দেওয়ার? চল তোরা এক্ষুনি দেখাবি মেয়েটাকে। এখন তো ক্লাস চলছে, প্রফেসর আছে ক্লাসে, ক্লাস শেষ হলে দেখাবো তোকে। অ্যানি মাথা ঝাঁকালো, মানে ঠিক আছে। নূর ক্লাসে বসে আছে, তবে ওর মাথায় শুধু ওই মেয়েটার ভাবনাই ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, ওই মেয়েটা কি ওনার গার্লফ্রেন্ড? কথাটা ভাবতে নূরের বুকের ভেতর চিনচিন ব্যথা শুরু হয়ে গেল। দমটা কেমন বন্ধ হয়ে আসছে, চোখ জোড়া কেমন জ্বালাপোড়া করছে। তবে কি আমি আবারও মিথ্যে স্বপ্ন দেখেছি? আচ্ছা, মেয়েটা যদি সত্যিই ওনার গার্লফ্রেন্ড হয়, তাহলে উনি আমার এত কেয়ার কেন করেন? রোজ আমার কাছ থেকে চুমু কেন নেন? না না, আমি হয়তো একটু বেশিই ভাবছি। না জেনে ওনাকে নিয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না। হঠাৎ তানের কথায় নূরের ভাবনা ছেদ পড়ে। কী রে, কী এত ভাবছিস?
ক্লাস শেষ হয়ে গেছে, চল যাবি না? নূর মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ চল। নূর আর তানি বেরিয়ে এসে ভবনের পেছনের দিকে যেতে নিল। এদিকে অ্যানিও লিলি আর মিলিকে নিয়ে বেরিয়েছে নূরকে খোঁজার জন্য। দূর থেকে নূরকে দেখে লিলি আর মিলি হাত দিয়ে ইশারা করে দেখিয়ে বলল, ওই যে দেখ, দুটো মেয়ে হেঁটে যাচ্ছে। ওদের ভেতর সবুজ জামা পরা মেয়েটা হলো সেই মেয়ে। এখন মনে হয় ভবনের পেছনেই যাচ্ছে আদিত্যের সাথে দেখা করতে। ওদের কথা মতো এনে নূরের দিকে তাকালো। নূরের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, আর ইউ শিওর এই মেয়েটা? 100% শিওর, অ্যানি তাচ্ছিল্যের সুরে বলল। এরকম একটা খ্যাতমার্কা মেয়ের ভেতর কি দেখলো আদিত্য? তারপর লিলি মিলির দিকে তাকিয়ে বলল, তোর এখন যা, আমি দেখছি, ওকে? ওরা মাথা ঝাঁকিয়ে চলে গেল আর অ্যানি নূরের পিছু পিছু গেল। নূর আর তানি ভবনের পেছনে যেতেই আবির এসে তানির হাত ধরে অন্যদিকে নিয়ে গেল আর নূর এগুলো আদিত্যের দিকে। এনিও চুপি চুপি নূরের পিছু নিয়ে ওখানে চলে এসেছি। তাসিরের ফোন আসায় ও একটু সরে গিয়ে ফোনে কথা বলতে লাগলো। অ্যানি এই ফাঁকে চুপচাপ যেয়ে একটা গাছের পেছনে লুকালো নূর আর আদিত্য কি করে তা দেখার জন্য। আদিত্য ব্রেঞ্চের উপর বসে আছে। নূর যে চুপচাপ ব্রেঞ্চের কাছে দাঁড়িয়ে রইল। হঠাৎ আদিত্যের উপর ওর কেন যেন খুব অভিমান হচ্ছে। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, রোজ এসে এভাবে দাঁড়িয়ে থাকো কেন? বসে পড়লেই পারো। নূর কিছু না বলে চুপচাপ বসে পড়ল। মুখটা গোমরা করে সামনের দিকে তাকিয়ে চুপচাপ বসে রইল। নূরের দিকে তাকিয়ে আদিত্য ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? এমন গাল ফুলিয়ে রেখেছো কেন? নূর সামনের দিকে তাকিয়ে বলল, কিছু না। আদিত্য ভাবছে এর আবার কি হলো। সকালে আসার সময় তো ঠিকই ছিল, হঠাৎ কি হয়ে গেল? আদিত্য আবারও জিজ্ঞেস করলো, ক্লাসে কেউ কিছু বলেছে? নূরের সোজা সাপটা জবাব, না। একটু থেমে আবার বলল, আমার বাসায় যেতে হবে, আমি কি আপনার কাজ করে চলে যেতে পারি? আদিত্যের এবার রাগ উঠতে লাগলো। ও দাঁতে দাঁত চেপে বলল, কি হয়েছে বলবে তুমি? এভাবে কথা বলছো কেন? নূর এবার হালকা চড়া গলায় বলল, বললাম তো কিছু হয়নি। বারবার জিজ্ঞেস করছেন কেন? কিছু হয়নি তাহলে এভাবে গাল ফুলিয়ে বসে আছো কেন? কারণ আমার গালও এরকম। আমি কি করব? এবার আদিত্যের হাসি পেল নূরের এমন কথা শুনে। মেয়েটাকে এভাবে অনেক কিউট লাগছে, কেমন বাচ্চাদের মতো গাল ফুলিয়ে বসে আছে। আদিত্য বুঝতে পারছে নূর কোনো ব্যাপারে রেগে আছে, কিন্তু এভাবে জিজ্ঞেস করলে কখনো বলবে না। তাই আদিত্য বলল, ঠিক আছে, তোমার কাজ শেষ করো, তারপর চলো তোমাকে নামিয়ে দিয়ে আসছি। নূর একটু অভিমানী সুরে বলল, লাগবে না, আমি একাই যেতে পারবো। আদিত্যের আবার রাগ উঠে গেল। চোয়াল শক্ত করে বলল, তোমাকে কি আমি জিজ্ঞেস করেছি তুমি কি পারবে কি পারবে না? দেখো, আমার রাগ বাড়িও না, এখন ভালো মেয়ের মতো চুমুটা দাও, তারপর চলো তোমাকে নামিয়ে দিয়ে আসছি। তারপর আদিত্য চোখ বন্ধ করে নিল। আদিত্যের ধমকে নূরের অভিমান আরও বেড়ে গেল। নূর রাগী মুডে এমনভাবে চুমু খেলো যেন চুমু না চড় দিল। তারপর নূর উঠে গেল। আদিত্য ভ্রু কুঁচকে ভাবছে এটা কি চুমু ছিল না কি ছিল। আজব, মেয়েটার আজ হঠাৎ হলোটা কি? তারপর আদিত্য উঠে চলে গেল। এতক্ষণ অ্যানি গাছের আড়াল থেকে সব কিছু দেখছিল। ওরা চলে যেতেই অ্যানি বেরিয়ে আসে। হাত মুঠ করে নিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তুমি এটা একদম ঠিক করোনি আদি। তুমি শুধু আমার আর কারণ না। ওই মেয়েটাকে তো আমি ছাড়বো না কিছুতেই না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। গাড়িতে নূর চুপচাপ জানালার দিকে তাকিয়ে বসে আছে। মনে মনে ভাবছে ওনাকে কি মেয়েটার কথা জিজ্ঞেস করব, কিন্তু আবার যদি কিছু মনে করেন। কিন্তু জিজ্ঞেস না করেও তো শান্তি পাবো না। এভাবে কতক্ষণ দ্বিধাদ্বন্দ্বিতার পর নূর ভাবল, জিজ্ঞেস করেই ফেলি। নূর আদিত্যের দিকে ঘুরে আমতা আমতা করে বলল, মেয়েটা কে ছিল? আদিত্য এতক্ষণ সামনের দিকে এক ধ্যানে তাকিয়ে ড্রাইভ করছিল। হঠাৎ নূরের কথায় হালকা হকচকে উঠে বলল, সরি, তুমি কিছু বললে? নূর আবারও জিজ্ঞেস করলো, মেয়েটা কে ছিল? আদিত্য নূরের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, কোন মেয়েটা? সকালে যে মেয়েটা আপনাকে জড়িয়ে ধরল। আসল ব্যাপারটা বুঝতে পেরে এতক্ষণে আদিত্যের কুচকানো ভ্রুটা হঠাৎ টান টান হয়ে গেল। আদিত্য মুখটা অন্যদিকে ঘুরিয়ে ঠোঁট কামড়ে হাসল। তার মানে নূর এই জন্যে রেগে আছে কারণ অ্যানি আমাকে জড়িয়ে ধরেছিল? তার মানে কি নূর জেলাস? কথাটা ভাবতেই আদিত্যের অনেক খুশি লাগছে। তার মানে নূরের মনেও আমাকে নিয়ে ফিলিংস আছে। আদিত্য মুখটা একটু গম্ভীর করে নূরের দিকে তাকিয়ে বলল, কেন বলো তো? নূর একটু জোরপূর্বক হেসে বলল, এমনি, আপনার পরিচিত মনে হলো তাই জিজ্ঞেস করছিলাম আর কি। আদিত্য বাঁকা হেসে বলল, পরিচিত তো বটেই, খুব পরিচিত। সুন্দর না মেয়েটা? আদিত্যের কথা নূরের রাগ আরও বেড়ে যাচ্ছে। নূর দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ হ্যাঁ, সুন্দর, খুব সুন্দর।
তারপর জানালার দিকে মুখ ঘুরিয়ে বেঞ্চি কেটে বিড়বিড় করে বলল, সুন্দর না ছাই? শেওড়া গাছের পেতনিও দেখতে ওর থেকে সুন্দর আছে। রাস্তায় পড়ে থাকা পাগলিদের মতো চুল, ফকিনীদের মতো ছেঁড়া ফাটা কাপড় চোপড়, জোকারদের মতো মুখে মেকআপ, সে নাকি আবার দেখতে সুন্দর। নূর বিড়বিড় করে বলল, সব কথাই আদিত্য শুনতে পাচ্ছে। নূরের এসব আজগুবি কথায় আদিত্যের পেট ফেটে হাসি পাচ্ছে। মুখটা অন্যদিকে ঘুরিয়ে ঠোঁট কামড়ে হাসি আটকানোর চেষ্টা করছে। নূরের বাসার গলির সামনে এসে আদিত্য গাড়ি ব্রেক করে। নূর রেগে তাড়াহুড়ো করে নামতে নেয়। আদিত্য হঠাৎ নূরের হাতটা ধরে নিজের কাছে টেনে নেয়। আচমকা টান দেওয়ায় নূর আদিত্যের মুখের কাছে ঝুঁকে পড়ে। দুজনের মাঝে মাত্র 2 ইঞ্চি দূরত্ব আছে। হঠাৎ এমন হয় নূর লজ্জায় পড়ে যায়। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কী করছেন? কেউ দেখে ফেলবে। ছাড়ুন প্লিজ। আদিত্য নূরের দিকে নেশা ভরা চোখে তাকিয়ে বলল, ওই মেয়েটা আমার বাবার বন্ধুর মেয়ে, তাছাড়া আর কিছুই না। তারপর আদিত্য নূরের কানের কাছে মুখ নিয়ে লো ভয়েসে বলে, জেলাস হবার কিছুই নেই। আদিত্যের গরম নিঃশ্বাস ঘাড়ে পড়তে নূরের সারা শরীর অদ্ভুত শিহরণে কেঁপে ওঠে। নূর চোখ খিচে বন্ধ করে নেয়। একটু পরে আদিত্য সরে আসে। নূর লজ্জায় মাথা নিচু করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, হ্যাঁ এমন কিছুই না, আমি কোনো জেলাস না। আদিত্য বাঁকা হেসে বলে, তাই বুঝি? কথাটা বলেই আদিত্য আবার নূরের কাছে আসতে নেয়, কিন্তু তার আগে নূর লাজুক হেসে দরজা খুলে দৌড় দেয়। আর আদিত্য নূরের যাওয়ার পানে যে গাড়ির স্টারিংয়ের উপর হাত রেখে তার উপর থুতনি রেখে বৃদ্ধা আঙ্গুল কামড়ে হাসতে থাকে। নূর আর তানি মাত্রই ক্লাস শেষ করে বেরিয়েছে। হঠাৎ ওদের সামনে অ্যানি ওর 2 চামচা লিলি আর মিলিকে নিয়ে হাজির হলো। নূর হঠাৎ ওদের দেখে একটু ঘাবড়ে গেল। তানি ওদের দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল, কি ব্যাপার, এভাবে আমাদের রাস্তা আটকে দাঁড়িয়েছেন কেন? অ্যানি শয়তানি হাসি দিয়ে বলল, এখন তো শুধু রাস্তা আটকিয়েছি, আমার কথা না মানলে ধীরে ধীরে তোদের সব কিছু আটকে দেব। মানে কি বলছেন এসব? আর তুই তুকারি করছেন কেন? ভদ্রভাবে কথা বলুন। অ্যানি রাগী চোখে তানির দিকে আঙ্গুল তুলে বলল, ইউ কিপ হোয়াইট, আই এম নট টকিং টু ইউ, সো ইউ স্টে অ্যাওয়ে। তারপর নূরের দিকে তাকিয়ে বলল, হে ইউ মিস হোয়াট এভার, তোমার সাহস কী করে হলো আমার আদির পিছে পড়ার? তুমি জানো আমি তোমার কী হাল করতে পারি? অ্যানির মুখে আমার আদি কথাটা শুনে নূরের বুকের ভিতর ধক করে উঠল। আবারও সে অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেল। তাহলে কি ওর ভাবনাই ঠিক ছিল? এই মেয়েটা ওনার গার্লফ্রেন্ড, কিন্তু উনি তো কাল বলল এই মেয়েটা তার বাবার বন্ধুর মেয়ে। নূরের ভাবনার মাঝেই অ্যানি আবারও ক্ষিপ্ত স্বরে বলে উঠল, লজ্জা করে না নিজের শরীর দেখিয়ে ছেলেদের কাবু করতে? আমার আদিকেও তোর শরীরের মোহে ফাঁসিয়েছিস, তাই না? এতই যখন শরীরের চাহিদা তো পতিতালয়ে গেলেই পারিস, এখানে ক্যাম্পাসে কেন নোংরামি করে বেড়াচ্ছিস? এমন জঘন্য নোংরা কথা শুনে নূরের মরে যেতে ইচ্ছে করছে। মাথা নিচু করে 2 চোখ দিয়ে অঝরে পানি পড়তে শুরু করলো। শেষমেশ কিনা ওকে এসব কথাও শুনতে হলো। নিজের ওপর নিজেরই ঘৃণা হচ্ছে এখন। তানি প্রচণ্ড ক্ষেপে উঠে অ্যানির দিকে আঙ্গুল তুলে বলল, এই তোর সাহস কী করে হলো আমার বান্ধবীকে নিয়ে এত নোংরা কথা বলার? আমরা সম্মান দিয়ে বলছি দেখে তুই যা খুশি তাই বলে যাবি? অ্যানি তাচ্ছল্যের সুরে বলল, সত্যি কথা বললে সবারই গা জ্বলে। তানি তেজি কণ্ঠে বলল, কিসের সত্যি? হ্যাঁ কিসের সত্যি? এত যে আমার আদি করছিস, তো তোর আদিকে যেই এসব কথা জিজ্ঞেস কর না, আমাদের সামনে কেন বাহাদুরি দেখাচ্ছিস? আদিত্য ভাইয়ের সামনে যেয়ে একবার এসব কথা বল, তারপর দেখিস কত ধানে কত চাল। তানের কথা শুনে এনে ভেতরে ভেতরে দমে গেল। উপরে উপরে রাগ দেখিয়ে নূরের দিকে আঙুল তুলে বলল, আমার আদি থেকে দূরে থাকবে, তা না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আদি শুধু আমার মনে থাকে যেন। কথাটা বলে গটগট করে চলে গেল অ্যানি। নূর আর সহ্য করতে পারল না। মুখের ওপর হাত চেপে ধরে কান্না করতে করতে ওখান থেকে দৌড়ে চলে গেল। তানি ওর পিছু পিছু দৌড়ে ওকে ডাকতে লাগলো, কিন্তু নূর থামল না, দৌড়ে গেট দিয়ে বেরিয়ে চলে গেল। তানি ওকে ধরতে না পেরে গেটের কাছে থেমে গেল। আদিত্য আধা ঘন্টা হলো বসে আছে কৃষ্ণচূড়া গাছের নিচে। নূর এখনও আসছে না। আদিত্য ভাবছে নূর এখনও আসছে না কেন। ক্লাস কি শেষ হয়নি? আদিত্য ফোনটা বের করে নূরের নাম্বারে ফোন দেয়, কিন্তু ফোন রিসিভ হয় না। আদিত্য কুচকে ফোনের দিকে তাকিয়ে ভাবছে নূর ফোন কেন ধরল না। তারপর আবার এটা ভেবে মনকে বুঝ দেয় যে হয়তো এখনও ক্লাসে আছে, তাই ফোন ধরছে না। এভাবে বসে থাকতে থাকতে যখন 1 ঘন্টা পার হয়ে যায় তবুও নূর আসছে না, আদিত্যের এবার টেনশন হতে শুরু করে। সকালে তো আমার সাথে আসলো, তাহলে এখন আসছে না কেন? কোনো সমস্যা হলো না তো? এসব ভেবে আদিত্য আবারও নূরের নাম্বারে ফোন দিল,
কিন্তু নূর এবারও ধরল না। এভাবে আদিত্য 3-4 বার ফোন দেওয়ার পরেও নূর ফোন না ধরে আদিত্যের রাগ হতে শুরু করলো। ড্যামিট, ফোন কেন ধরছে না মেয়েটা? মেয়েটার কি কোনো প্রবলেম হলো নাকি? না, আর বসে থাকতে পারল না আদিত্য। উঠে বাইরের দিকে গেল নূরের খোঁজ নেওয়ার জন্য। আবির আর তাসির দাঁড়িয়ে কথা বলছিল। হঠাৎ দেখলো তানি প্রচণ্ড রাগী মুডে ধাপ ধুপ করে পা ফেলে ওদের দিকে আসছে। আবির বেচারা তানির এমন রণচণ্ডী রূপ দেখে ভয়ে শেষ। মনে মনে ভাবছে, আবির বেটা, তুই তো আজকে শেষ। তানি যে কালীমূর্তি রূপ ধারণ করেছে, মনে হচ্ছে তোকে বধ করেই ছাড়বি। কিন্তু আমার জানা মতে তো আজ আমি তেমন কোনো ভুল করিনি। তাহলে তানি এত রেগে আছে কেন? তানি ওদের কাছে আসতে আবির দৌড়ে যেয়ে তাসিরের পেছনে লুকালো। আবিরের কাণ্ড দেখে তাসির আর তানি দুজনেই ওর দিকে ভ্রু কুঁচকে তাকালো। আবির তাসিরের ঘাড়ের উপর দিয়ে মাথা বের করে তানির দিকে তাকিয়ে ভীতু কণ্ঠে বলল, দিদি দেখো, আমি সত্যি বলছি, আমি আজ কোনো মেয়ের সাথে কথা বলিনি, এমনকি কোনো মেয়ের দিকে তাকাইও নি। আমি তো এখন সবাইকে আমার বোনের নজরে দেখি। গড প্রমিস। বিশ্বাস না হলে তাসিরকে জিজ্ঞেস করো। তাই নালে তাসিরের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল আবির। আবিরের এমন করুণ অবস্থা দেখে তাসিরের ভীষণ হাসি পাচ্ছে। তানি বিরক্তি সুরে আবিরকে বলল, কি পাগলের মতো উল্টাপাল্টা কথা বলছো? আমি কি তোমাকে কিছু বলেছি নাকি? আবিরের এবার একটু জানে পানি এলো। তার মানে তানি ওর উপর রেগে নেই। আবির তানির সামনে এসে বলল, তাহলে এমন রাগি মুডে আছো কেন? তানি বলল, আদিত্য ভাইয়া কই, আমি ওনার সাথে কথা বলবো। ততক্ষণে আদিত্য ওখানে চলে আসে। তানিকে দেখে বলে, তানি তুমি একা কেন? আর নূর কোথায়? এখনও আসছে না কেন? আমার ফোনও ধরছে না। তানি নিজের 2 হাত ভাঁজ করে নিয়ে রাগী গলায় বলল, কারণ নূর চলে গেছে। আদিত্য ভ্রুকুচকে একটু উচ্চস্বরে বলল, হোয়াট? চলে গেছে মানে? চলে গেছে মানে চলে গেছে, আর কখন এখানে আসবে বলেও মনে হয় না। কেন, কি হয়েছে ওর? সেটা আপনার গার্লফ্রেন্ডকে যেয়ে জিজ্ঞেস করুন, সে বলে দিতে পারবে। তানির কথা আদিত্য সহ সবাই হতভম্ব হয়ে গেল। আবির আদিত্যের দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, ভাই, তোর গার্লফ্রেন্ড আছে? আর এই কথা তুই আমাদের বলিসনি? দ্যাটস নট ফেয়ার ভাই। আমরা না তোর ল্যাংটাকালের সাথী, আর আমাদেরই এত বড় একটা কথা জানালি না। হাত মুট করে বুকের বাম পাশে হালকা আঘাত করে দুঃখী মুখ করে আবার বলল, দিলে বহু চোট পাইছি ভাই, আর খেলবো না তোর সাথে, যা কাটটি। আদিত্য দাঁত কটমট করে অগ্নি চোখে আবিরের দিকে তাকালো। আবির ভয় পেয়ে জোরপূর্বক একটা হাসি দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, জাস্ট কিডিং। তাসির আবিরকে একটা ধমক দিয়ে বলল, তুই একটু চুপ করবি? সব জায়গায় কি তোর ফান না করলে চলে না, ইডিয়েট? তারপর আবার তানির দিকে তাকিয়ে তাসির সিরিয়াস ভঙ্গিতে জিজ্ঞেস করলো, তানি ঠিক করে বলো, কি হয়েছে? নূরকে কেউ কিছু বলেছে? আর আদিত্যের গার্লফ্রেন্ড কোত্থেকে আসলো? তানি রাগী মুডেই নূরের সাথে হওয়া সব ঘটনা খুলে বলল। সব শুনে আদিত্যের মাথায় আগুন ধরে গেল। কপালের রগ ফুলে উঠল। চোয়াল শক্ত করে হাত মুট করে প্রথমে বিড়বিড় করে বলল, হাউ ডিয়ার শি। তারপর পাশের ভবনের দেয়ালে জোরে ঘুষি দিয়ে উচ্চ সুরে বলল, হাই ব্লাডি ডিয়ার শি। আদিত্যের রাগ দেখে সবাই ভয় পেয়ে গেল। তানি বেচারি নিজে কি রাগ দেখাবে? আদিত্যের রাগ দেখে ওর নিজেরই আত্মার পানি শুকিয়ে গেল। তাসির আদিত্যের ঘাড়ে হাত দিয়ে বলল, রিল্যাক্স আদি, এত হাইপার হলে চলবে না, মাথা ঠান্ডা কর। আমি তোকে আগেই বলেছিলাম, ওই পিচকু মেয়েটার হাব ভাব আমার একদম পছন্দ না। এখন দেখলি তো ওকে লাই দেওয়ার পরিণাম। আদিত্য নিজের ফোনটা বের করে এনির নাম্বারে ফোন দিল। এনি ক্যান্টিনে বসে মিলি আর লিলির সাথে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ ফোন বেজে ওঠে। এনি ফোন বের করে দেখে আদিত্য ফোন করেছে। অ্যানির যেন বিশ্বাসই হচ্ছে না আদিত্য ওকে নিজ থেকে ফোন করেছে। এই প্রথম আদিত্য ওকে নিজ থেকে ফোন করেছে। অ্যানি অত্যন্ত খুশি হয়ে ফোন রিসিভ করে বলল, হ্যাঁ আদি, বলো কি বলবে। অ্যানির কণ্ঠ শুনে আদিত্যর রাগ আরও বেড়ে গেল। তবুও চোখ বন্ধ করে নিজের রাগকে কিছুটা কন্ট্রোল করে দাঁতে দাঁত চেপে বলল, কোথায় তুমি? এই তো ক্যান্টিনে আছি। আমার সাথে দেখা করো এখনই। বায়োলজির ক্লাসে চলে আসো। অ্যানি খুশিতে যেন 7 আসমানে পৌঁছে গেল। আদিত্য ওর সাথে দেখা করতে চাচ্ছে। এই দিনের জন্য ও কবে থেকে অপেক্ষা করছে। অ্যানি খুশিতে গদগদ হয়ে বলল, আমি এক্ষুনি আসছি। ওকে বলে আদিত্য ফোন কেটে দিল। তারপর ওখান থেকে চলে যায় অ্যানির সাথে দেখা করতে। বাকিরাও ওর পিছু পিছু যায়। অ্যানি মুখে একরাশ হাসি নিয়ে ক্লাসে ঢুকে। কিন্তু ক্লাসে ঢোকার পর অ্যানির হাসি গায়েব হয়ে যায়। সামনে তাকিয়ে দেখে আদিত্য একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে। চোখে মুখে রাগী ভাব স্পষ্ট দেখা যাচ্ছে। পাশে আবির, তাসির আর তানি দাঁড়িয়ে আছে। তানির দিকে তাকিয়ে দেখল তানি শয়তানি হাসি দিচ্ছে। অ্যানির বুঝতে বাকি নেই যে এই মেয়েটা আদিত্যকে সব বলে দিয়েছে।
মনে মনে অনেক ভয় পেয়ে গেল অ্যানি। না জানে আদিত্য এখন আমার সাথে কি করে। অ্যানি একটা ঢোক চিপে জোরপূর্বক একটা হাসি দিয়ে বলল, কি হয়েছে আদি? তুমি আমাকে ডেকেছিলে, কিছু বলবে? আদিত্য অ্যানির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, নূরকে কি বলেছ তুমি? অ্যানি না চেনার ভান ধরে বলল, কে নূর? কার কথা বলছো? তানি মাঝখান থেকে ফুঁসে উঠে বলল, আহা, ভাব তো এমন ধরেছ যেন কিছুই জানো না। তখন নূরকে এতগুলো খারাপ কথা শুনিয়ে আসলে আর এখন বলছো নূরকে? অ্যানি বলল, ও আচ্ছা, ওই মেয়েটার কথা বলছো? আদিত্য চোয়াল শক্ত করে দাঁত কিরমির করে বলল, ওর নাম নূর। আর তুমি ওকে ওসব কথা কেন বলেছ? অ্যানি একটু রাগী সুরে বলল, হ্যাঁ বলেছি, কারণ ও এইটারই যোগ্য। ও সাহস কী করে হলো তোমাকে চুমু খাওয়ার? এতক্ষণে তাসির বলে উঠল, তুমি কোত্থেকে চুমু খাওয়া দেখলে? তাসিরের কথায় এমনি একটু ঘাবড়ে গেল, কিন্তু উপরে সেটা বুঝতে না দিয়ে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য মিথ্যে কাহিনী করে বলল, কোথা থেকে দেখেছি সেটা আসল ম্যাটার না, ম্যাটার হলো আমি দেখেছি। তারপর আদিত্যের দিকে তাকিয়ে বলল, আর আমি এটাও বুঝতে পেরেছি যে মেয়েটা নিশ্চয়ই তোমাকে কোনো কিছু নিয়ে ব্ল্যাকমেল করেছে। তা না হলে যে তুমি কখনো কোনো মেয়েকে নিজের কাছে ঘেঁষতে দাও না। এমনকি আমি একটু তোমার হাত ধরলেও বিরক্ত হয়ে যাও। সেই তোমাকে কিনা ওই মেয়েটা চুমু দিয়ে দিল, আর তুমি কিছুই বললে না। তখনই আমি বুঝে গেছি যে মেয়েটার মতলব ঠিক না, তাই আমি ওকে সাহায্য করার জন্য ওসব কথা বলেছি। আদিত্য আগে থেকে রেগেছিল, তার উপর অ্যানির এসব ফালতু কথা শুনে রাগ যেন আরও তরতর করে বাড়তে থাকলো। আদিত্য ফট করে দাঁড়িয়ে যেয়ে রাগী কণ্ঠে বলল, জাস্ট শ্যাট আপ। না জেনে না শুনে একটা মেয়েকে এতগুলো খারাপ কথা বলতে তোমার বিবেকে একটুও বাঁধল না? তোমার যখন এতই জানার শখ ছিল, তুমি আমাকে এসে জিজ্ঞেস করতে, আমি তোমাকে আসল ঘটনা বলতাম। অ্যানি ভ্রুকুচকে তাকিয়ে বলল, মানে? মানে নূরকে আমি বলেছি চুমু দিতে। তাসির বুঝতে পারছে আদিত্য অতিরিক্ত হাইপার হয়ে যাচ্ছে। ও ভালো করেই জানে আদিত্য অতিরিক্ত রেগে গেলে ওর হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, তাই ওকে থামিয়ে তাসির অ্যানির দিকে তাকিয়ে বলে উঠল, মানে আমি বলছি তোমাকে। তারপর তাসির অ্যানিকে সব কিছু খুলে বলল, কিভাবে আদিত্য নূরকে শাস্তি হিসেবে রোজ একটা করে চুমু দিতে বলেছিল। সব শুনে অ্যানি মনে মনে একটু খুশি হলো। তার মানে আদি মেয়েটাকে শাস্তি দেওয়ার জন্য চুমু দিতে বলেছে, আর কিছু না। অ্যানি আদিত্যের দিকে তাকিয়ে বলল, কিন্তু আদি, এটা আবার কেমন শাস্তি? তোমাকে চুমু খাওয়া তো যে কোনো মেয়ের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। এটা কোনো শাস্তি হলো নাকি? তুমি তো শাস্তিও ঠিকমতো দিতে জানো না। তুমি এক কাজ করো, তুমি ওকে অন্য কাউকে চুমু খেতে বলো। আদিত্য এমনিতেই রেগে বম হয়েছিল, তার উপর অ্যানির এমন কথায় আদিত্যের রাগে আরও ঘি ঢেলে দিল। আদিত্য রাগের সপ্তম পর্যায়ে পৌঁছে গেল, হাত দুটো শক্ত করে মুঠ করে নিল। কপালের রগ ফুলে নীল হয়ে উঠল। অ্যানি আবারও বলে উঠল, তুমি একটা কাজ করো, আমাদের ভার্সিটিতে একটা ছেলে আছে না, ওই যে বদমাইশ নেশাখর আজিজ, নূরকে বলো ওই আজিজকে চুমু খেতে। আর শুধু গালে না, ঠোঁটেও চুমু দিতে বলো, তাও আবার সবার সামনে। তখন দেখবে কি আর বলতে পারে না অ্যানি। আদিত্য তেড়ে এসে অ্যানির গলা চেপে ধরে দেয়ালের সাথে ঠেকিয়ে দেয়। রাগে আদিত্যের সারা শরীর থরথর করে কাঁপছে, চোখ দিয়ে যেন আগ্নেয়গিরির লাভা বের হচ্ছে। তাসির সাথে সাথে চোখ বন্ধ করে ফেললেও ও জানতো এটাই হবে। এতক্ষণ এই ভয়টাই পাচ্ছিল ও। আদিত্য অতিরিক্ত রেগে গেলে আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তখন ও কী করে ও নিজেও জানে না। ওকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যায়, আর এই মেয়েটা সেই কাজটাই করলো। তানি বেচারি ভয় পেয়ে আবিরের হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল। আদিত্য এক হাত দিয়ে অ্যানির গলা চেপে ধরে, অন্য হাত দিয়ে দেয়ালে সজোরে ঘুষি দিয়ে গর্জন করে বলল, হাউ ডেয়ার ইউ, হাই ব্লাডি ডেয়ার ইউ! তো সাহস কী করে হলো নূরকে নিয়ে এসব বলার? নূর অন্য কাউকে কেন চুমু খাবে? নূর শুধু আমাকে চুমু খাবে, যা করার আমার সাথে করবে। অন্য কেউ নূরকে ছোঁয়া তো দূরের কথা, নূরের দিকে চোখ তুলে তাকালেও তার চোখ উপড়ে ফেলবো আমি। নূর শুধু আমার, বুঝতে পেরেছিস তুই? সি ইজ অনলি মাইন। রাগের মাথায় আদিত্য কী বলছে ওর সেই হুঁশ নেই। আবির হাঁ করে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আদিত্যের দিকে। তার ভাই যে নূরকে পছন্দ করে সেটা সে আগে থেকেই জানতো, কিন্তু আদিত্য যে নূরের প্রেমে এমন সাইকো হয়ে যাবে এটা আবির ভাবতেই পারেনি। তা নিয়ে একটু ভয় পেলেও মনে মনে প্রচুর খুশি হচ্ছে। এই অ্যানি ফানি কুত্তার নানিকে সায়স্তা করতে পেরে, আর আদিত্যের এমন রিয়েকশন দেখে বোঝাই যাচ্ছে যে আদিত্য শুধু নূরকে পছন্দ না, বরং অনেক ভালোবেসে ফেলেছে। এদিকে আদিত্য গলা চেপে ধরায় অ্যানির দম বন্ধ হয়ে আসছে, চোখ দুটো বড় বড় হয়ে গেছে। নিজে দু হাত দিয়ে আদিত্যের হাত গলা থেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আদিত্যের শক্তির সাথে পেরে উঠছে না। তাসির অবস্থা খারাপ দেখে আবিরের দিকে ইশারা করলো আদিত্যকে আটকানোর জন্য, নাইলে এনি মরে যেতে পারে। আবির আর তাসির যে আদিত্যকে ধরে সরানোর চেষ্টা করলো, কিন্তু আদিত্যের কোনো হেলদোল নেই।
তাসির চিন্তিত স্বরে বলল, দেখ আদি, ও মরে যাবে, ছেড়ে দে ওকে। দেখ, ওর কিছু হয়ে গেলে তোর বাবাকে কি জবাব দিবি? বাবার কথা শুনে আদিত্যের এতক্ষণে হুঁশ আসে। আদিত্য ফট করে এনির গলা ছেড়ে দেয়। গলা ছেড়ে দিতেই এনি ধপ করে নিচে বসে কাশতে থাকে। আর কিছুক্ষণ থাকলেই হয়তো ওর পরাণ পাখি উড়াল দিত। সবাই যেন হাঁফ ছেড়ে বাঁচল। আদিত্য একবার মাথা ঘুরিয়ে সবার দিকে তাকালো, তারপর হনহন করে বেরিয়ে গেল। একটু পরে তাসিরও গেল আদিত্যের পিছু পিছু, কারণ ও জানে আদিত্য এখনও প্রচুর রেগে আছে, আর রাগের বশে ও উল্টাপাল্টা কিছু করতে পারে। আবির তানির দিকে তাকিয়ে বলল, তুমি বাসায় চলে যাও, আমি ভাইয়ের কাছে যাচ্ছি, ও অনেক রেগে আছে এই মুহূর্তে। তানি মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে। আদিত্য হাই স্পিডে গাড়ি চালিয়ে নিজের ফ্ল্যাটে চলে এসেছে। রাগের কারণে অফিসেও যায়নি। বাসায় ঢুকেই সামনে থাকা চেয়ারটাতে একটা লাথি মারল। টেবিলের উপর থেকে ফুলদানিটা হাতে নিয়ে ফ্লোরে আছাড় দিয়ে ভেঙে ফেলল। তারপর দুই হাত দিয়ে নিজের চুল টেনে ধরে ঘরের ভেতর পায়চারি করতে লাগলো। বারবার শুধু এনির বলা কথাগুলো ওর কানে বাজছে, কিছুতে নিজের রাগ কমাতে পারছে না। একটু পরে আবির আর তাসিরও চলে আসলো আদিত্যের ফ্ল্যাটে। ওদের কাছে ডুপ্লিকেট চাবি থাকায় ওরা দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকিয়ে দেখলো নিচে কাচের টুকরো পড়ে আছে। ওদের বুঝতে আর বাকি রইল না যে কি হয়েছে। তাসির তাড়াহুড়ো করে আদিত্যের কাছে যেয়ে বলল, আদি রিল্যাক্স, কাম ডাউন, যা হবার হয়ে গেছে, তুই এখন একটু শান্ত হ। আদিত্য ক্ষিপ্ত চোখে তাসিরের দিকে তাকিয়ে বলল, তুই আমাকে শান্ত হতে বলছিস? তুই শুনলি না ও কী বলল? ওর সাহস কী করে হলো নূরকে নিয়ে এসব বলার? ওকে ওকে রিল্যাক্স। তুই ওকে যে সায়স্তা করেছিস, লজ্জা থাকলে আর কখনো নূরকে নিয়ে আর কোনো বাজে কথা বলতে আসবে না। তারপর একটু থেমে তাসির আবার বলল, তুই কি এখনও বলবি যে নূরের প্রতি তোর কোনো ফিলিংস নেই? তুই ওর প্রেমে পড়িসনি? এখনও বলবি যে তুই নূরকে ভালো বা? তাসিরের কথা শেষ করার আগেই আদিত্য নিজের হাত দিয়ে তাসিরের দুই ঘাড় ঝাঁকিয়ে চোখ দুটো বড় বড় করে উত্তেজিত হয়ে বলে উঠল, ইয়েস ম্যান, ইয়েস, আই লাভ হার, আই লাভ হার এ লট, আই এম ডিপলি অ্যান্ড মেডলি লাভ উইথ হার। তারপর তাসিরকে ছেড়ে দিয়ে একটু হেসে আবার বলল, ইনফ্যাক্ট নট অনলি লাভ, ইটস মোর দ্যান লাভ। নূরের প্রতি আমার ফিলিংসগুলো শুধু ভালোবাসা নামক একটা শব্দে প্রকাশ করা যাবে না। আমার ফিলিংসগুলো ভালোবাসার চেয়েও বেশি। আমি হয়তো আগেও কিছুটা বুঝতে পেরেছিলাম, কিন্তু আমার ফিলিংসটা ভালো করে বোঝার জন্য একটু সময় নিচ্ছিলাম। তবে এখন আমি বুঝে গেছি নূরকে ছাড়া আমার চলবে না। আমার জীবনে নূরকে চাইই চাই। হঠাৎ ঠাস করে কিছু পড়ার শব্দে আদিত্য আর তাসির পেছনে ঘুরে তাকালো। চেয়ে দেখলো আবির নিচে সেন্সলেস হয়ে পড়ে আছে। বেচারা এত শখ একসাথে নিতে পারেনি। ভার্সিটিতে আদিত্যের এমন সাইকো আচরণ, তারপর আবার আদিত্যের মুখে এমন ভালোবাসার কথা শুনে আবির সেন্সলেস হয়ে পড়ে গেছে। আদিত্য আর তাসির একজন আরেকজনের দিকে তাকালো। তারপর দুজন ঘর কাঁপিয়ে হেসে উঠল। রাত 9টা। নূর বিছানায় শুয়ে আছে, চোখের কোণ দিয়ে অঝরে পানি পড়ছে। আবারও মিথ্যে স্বপ্ন দেখলি তুই? তুই কি ভেবেছিলি আদিত্যের মতো একটা ছেলে তোকে পছন্দ করবে? সবই তোর মিথ্যে স্বপ্ন। প্রতিবারের মতো যা দিন শেষে ভেঙে গেল, আর তুই আবারও বোকা প্রমাণ হলি। আসলেই তুই একটা 1 নম্বরের গাধা। সেজন্যই ওই মেয়েটার কাছে এতগুলো খারাপ কথা শুনতে হলো তোকে। তুই এইটারই যোগ্য। বামুন হয়ে চাঁদ ধরার সাহস করেছিস, সেজন্যই আজ মুখ থুবড়ে পড়তে হলো। নূর এতক্ষণ মনে মনে এইসব ভেবে নিজেকে নিজে বকছে। হঠাৎ ফোনটা বেজে উঠল। নূর ফোনটা হাতে নিয়ে দেখল আদিত্য ফোন করেছে। আদিত্যের কল দেখে নূরের রাগ উঠে যায়। মনে মনে ভাবে, নিজের গার্লফ্রেন্ড থাকতে আমাকে কেন ফোন করছেন? নূরের আরও কান্না আসে। ও ফোন রিসিভ না করে রেখে দেয়। বাঁচতে বাঁচতে একসময় কেটে যায়। একটু পরে আবারও বেজে ওঠে। এভাবে অনেকবার কল আসার পরেও নূর রিসিভ করে না। একটু পরে টুন করে একটা মেসেজ আসে। নূর ফোনটা হাতে নিয়ে দেখে আদিত্যের মেসেজ। নূর প্লিজ, শুধু একবার আমার ফোন ওঠাও, কথা বলো আমার সাথে, আমার অনেক টেনশন হচ্ছে। পড়তে পড়তে আবার আদিত্যের কল আসে। নূর এবার ফোনটাই বন্ধ করে ফেলে। কিছুতেই কথা বলবে না ওই লোকের সাথে, কখনো না। আদিত্য নূরের ফোন বন্ধ পেয়ে প্রচুর রেগে যায়। নিজের ফোনটা বেডের উপর ঠাস করে ফেলে দিয়ে উঠে দাঁড়ায়। তারপর ঘরের ভেতর পায়চারি করতে থাকে আর বিড় করে বলে, কাজটা একদম ঠিক করলে না নূর পাখি। আমাকে এভাবে অশান্তিতে রেখে তুমি ফোনটা বন্ধ করে ফেললে। সাহস অনেক বেড়ে গেছে তোমার। একে তো ক্যাম্পাসে আমার সাথে দেখা না করে ওভাবে চলে গেলে, ফোন দিলাম তাও ধরলে না, এখন আবার ফোনটাও বন্ধ করে দিলে। কাল একবার দেখা হতে দাও, তারপর বোঝাবো আমাকে ইগনোর করার মজা। নূর মন খারাপ করে মাথা নিচু করে চুপচাপ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। গলির মাথায় আসতেই সামনে তাকিয়ে দেখল আদিত্য প্রতিদিনকার মতো গাড়ি নিয়ে বসে আছে। কিন্তু নূর আজ আদিত্যের গাড়িতে উঠবে না। তাই ও আদিত্যের গাড়ি দেখেও না দেখার ভান করে অন্যদিকে ঘুরে রাস্তার আইল্যান্ড দিয়ে হাঁটা শুরু করে।
নূরের এভাবে চলে যাওয়া দেখে আদিত্যের রাগ আরও বেড়ে যায়। একে তো কাল থেকে এমনিতে নূরের উপর রেগে আছে, তার উপর এখন আবার ওকে এভাবে ইগনোর করা দেখে আদিত্যের রাগে চোয়াল শক্ত হয়ে আসে। রাস্তার মধ্যে নাম ধরে ডাকলেও সিনক্রেট হতে পারে, নূরের সমস্যা হতে পারে, তাই আদিত্যও কিছু বলল না। নূর অনেকক্ষণ ধরে চুপচাপ রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ সাই করে এসে নূরের পাশে আদিত্যের গাড়ি ব্রেক করলো। আচমকা এমন হয় নূর একটু ভয় পেয়ে 2 পা পিছিয়ে যায়। আদিত্য ফট করে গাড়ির দরজা খুলে বাইরে বের হয়। নূর কিছু বুঝে ওঠার আগে আদিত্য নূরের এক হাত শক্ত করে ধরে টানতে টানতে গাড়ির কাছে এনে ড্রাইভিং সিটের পাশের সিটে দরজা খুলে নূরকে এক প্রকার ধাক্কা দিয়ে বসিয়ে দেয়। তারপর আবার দরজা বন্ধ করে নিজে যেয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে দেয়। আদিত্য কোনো কথা না বলে চোখ মুখ শক্ত করে সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। নূরের ভয়ে আত্মা বেরিয়ে যাওয়ার উপক্রম। আদিত্যকে দেখিয়ে বুঝতে পারছে যে আদিত্য প্রচুর রেগে আছে। নূর একটা ঢোক চিপে মনে মনে একটু সাহস জুগিয়ে আদিত্যের দিকে তাকিয়ে বলল, দেখুন। নূরের কথা শেষ হওয়ার আগেই আদিত্য নূরের দিকে চোখ গরম করে তাকিয়ে রাগে সুরে বলে উঠল, জাস্ট শ্যাট আপ, নট এ ওয়ার্ড। চুপচাপ করে বসে থাকো, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। নূর যেটুকু সাহস জুগিয়েছিল আদিত্যের ধমকে তা বানের জলে ভেসে যায়। ভয়ে মিনি বিড়ালের মতো গুটিসুটি মেরে বসে থাকে। আদিত্য আবার সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাতে থাকে। অ্যানি নিজের রুমে সব কিছু ভাঙচুর করছে। বারবার শুধু কাল আদিত্যের করা অপমানগুলো মনে পড়ছে অ্যানির। ভাঙচুর করছে আর বলছে, তুমি এটা ঠিক করনি আদি, একদম ঠিক করনি। ওই 2 টাকার মেয়ের জন্য আমাকে এভাবে অপমান করলে। ওই নূরকে তো আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। তোমাকেও তো আমার হতেই হবে, যে করেই হোক। অ্যানির বাবা মেয়ের রুম থেকে ভাঙচুরের শব্দ শুনে তড়িঘড়ি করে মেয়ের রুমে আসে। অ্যানিকে এভাবে ভাঙচুর করতে দেখে অ্যানির বাবা অ্যানির হাত ধরে উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে মামুনি, এত রেগে আছো কেন? কেউ কিছু বলেছে? বাপিকে বলো। অ্যানি ওর বাবার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, বাপি, আমি আদিত্যকে ভালোবাসি, অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচব না, আমার আদিত্যকে চাই। প্লিজ বাপি, ওকে আমার করে দাও, প্লিজ প্লিজ। অ্যানির বাবা মুচকি হেসে বলল, বাস এই কথা? তা এতে এত রাগারাগির কী আছে? তুই আদিত্যকে ভালোবাসিস, এটা তো অনেক ভালো কথা। তুই চিন্তা করিস না, আমি আজই আদিত্যের বাবার সাথে কথা বলবো তোর আর আদিত্যের বিয়ের ব্যাপারে। আদিত্যের বাবা নিশ্চয়ই আমার কথা ফেলতে পারবে না। অ্যানি খুশি হয়ে বলল, সত্যি বাপি, ইউ আর দ্য বেস্ট, আই লাভ ইউ। এখন নিজের মুড ঠিক করো, যাও। অ্যানির বাবা নিজের রুমে এসে আদিত্যের বাবাকে ফোন দিল। আদিত্যের বাবা ধরে বলল, কী রে, কেমন আছিস? অনেক দিন পরে ফোন দিলি। এই তো আছি ভালো। শোন, তোকে একটা দরকারে ফোন দিয়েছি। বল। তারপর অ্যানির বাবা সব কথা খুলে বলল এবং অ্যানি আর আদিত্যের বিয়ের প্রস্তাবও দিল। আদিত্যের বাবা সব শুনে বলল, দেখ, আমার ছেলে মেয়েদের খুশি আমার কাছে সবচেয়ে বড় জিনিস। ওরা যেটাতে খুশি থাকবে আমিও সেটাতেই খুশি। তুই যখন বলছিস, আমি আদির সাথে কথা বলে দেখব। আদি যদি রাজি থাকি তাহলে আমারও কোনো সমস্যা নেই, তবে যদি আদি মানা করে তখন আমিও কিছু করতে পারবো না। অ্যানির বাবা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, আদিত্যের সাথে কথা বলে দেখ, তারপর কি বলে আমাকে জানাস। ঠিক আছে। একটা নদীর কিনারায় নির্জন নিরিবিলি জায়গায় এসে আদিত্য গাড়িটা এক পাশ করে থামায়। তারপর গাড়ি থেকে বের হয়ে নূরের পাশে এসে দরজা খুলে নূরের হাত ধরে গাড়ি থেকে বের করে গাড়ির সাথে চেপে ধরে দাঁড় করায়। আদিত্য নূরের 2 পাশে নিজের 2 হাত গাড়ির ওপর রেখে নূরকে 2 হাতের মাঝে আটকে ফেলে। তারপর নূরের দিকে হালকা ঝুঁকে রাগে দৃষ্টিতে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কী করে হলো আমাকে ইগনোর করার? কাল ভার্সিটিতেও আমার সাথে দেখা না করে চলে গেলে। ফোন দিলাম, ফোনও ধরলে না। আবার এখনও আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিলে। সমস্যাটা কি তোমার? তুমি জানো কাল থেকে কতটা টেনশনে ছিলাম আমি? নূর বেচারি ভয়ে কেঁদে দেওয়ার মতো অবস্থা। একটা ঢোক চিপে মনে একটু সাহস জুগিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, দেখুন, কাল আপনার গার্লফ্রেন্ড। নূর আর বলতে পারল না। তার আগে আদিত্য একটা রাম ধমক দিয়ে বলল, ডোন্ট ইউ ডেয়ার টু কল হার মাই গার্লফ্রেন্ড। শি ইজ নট মাই গার্লফ্রেন্ড। ডিড ইউ হিয়ার মি? শি ইজ নট মাই গার্লফ্রেন্ড অর এনিথিং এলস। শি ইজ নাথিং টু মি। আদিত্যের কথা শুনে নূর অবাক হয়ে তাকালো আদিত্যের দিকে। উনি কি সত্যিই বলছে? ওই মেয়েটা কি তাহলে ওনার গার্লফ্রেন্ড না? তাহলে কি আমি ওনাকে ভুল বুঝলাম? কিন্তু ওই মেয়েটা যে বলল। নূরের ভাবনার মাঝেই আদিত্য আবার বলে উঠল, কাল যখন ওই অ্যানি তোমাকে এতগুলো কথা বলল তখন কেন তুমি ওর মুখের উপর জবাব না দিয়ে চুপচাপ চলে এলে? তোমাকে আমি বলেছি না
কেউ কিছু বললে আমাকে বলবে, তাহলে কেন আমাকে না বলে চলে গেলে? নাকি আমার উপর তোমার বিশ্বাস ছিল না? আমার চেয়ে বেশি তোমার ওই অ্যানির কথায় বিশ্বাস ছিল, তাই তো আমার কাছে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? আমি তোমাকে বলেছিলাম না অ্যানি শুধু আমার বাবার বন্ধুর মেয়ে, আর কিছুই না? তারপরেও তোমার কাছে আমার চেয়ে ওই মেয়েটা কী বললো সেটাই বেশি গুরুত্বপূর্ণ মনে হলো। সত্যি আমি এটা ভেবেই অবাক হচ্ছি যে আমি এতদিনে তোমার এতটুকু বিশ্বাসও অর্জন করতে পারিনি। কাল তানি এসে সব কিছু না বললে হয়তো আমি জানতামও না। তুমি জানো কাল কতটা টেনশনে ছিলাম আমি? ওর কী বলবে ভেবে পাচ্ছে না, মাথা নিচু করে মনে মনে ভাবছে, আমি সত্যিই অনেক বড় গাধা, সব কিছু না জেনেই ওনাকে ভুল বুঝে বসে আছি। এইসব ভেবে নূরের খুব খারাপ লাগছে। আদিত্যের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। নূরের চুপ করে থাকা দেখে আদিত্য আবারও একটা ধমক দিয়ে বলল, চুপ করে আছো কেন? আনসার মি, ড্যামিট। নূর আর সহ্য করতে না পেরে ফুপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে নাক টেনে টেনে অস্পষ্ট সরে বলল, সরি, আসলে কাল আমার খুব খারাপ লেগেছিল আর ওনার কথায় তাই। আদিত্যের এবার নিজেরই খুব খারাপ লাগছে নূরকে কাঁদতে দেখে। নূরের কান্না যে কিছুতেই ও সহ্য হয় না। মেয়েটার সাথে মনে হয় একটু বেশি কঠোর বিহেভ করে ফেলেছে ও। নূরের কান্না দেখে আদিত্য কোনো কিছু না ভেবে নিজের 2 হাত দিয়ে নূরের মাথাটা আলতো করে বুকের সাথে চেপে ধরে বলে উঠল, ওকে ওকে, আমি বুঝতে পেরেছি, এখন কান্না বন্ধ করো প্লিজ। নূরও নিজের অজান্তে আদিত্যের বুকে মাথা রেখে বুকের শার্ট হাত দিয়ে খামচে ধরে কাঁদতে লাগলো। আদিত্যের বুকে মাথা রেখে নূরের মনে হচ্ছে এটাই যেন পরম সুরক্ষিত আর শান্তির জায়গা। আদিত্য নূরের মাথায় হাত বুলিয়ে কান্না থামানোর চেষ্টা করছে। একটু পরে ধীরে ধীরে নূরের কান্না থেমে আসে। নূরের হঠাৎ হুঁশ আসে যে ও কোথায়। হুঁশ আসতেই নূর ঝট করে আদিত্যকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। লজ্জায় মাথা নিচু করে ফেলে। এদিক ওদিক তাকিয়ে আমতা আমতা করে বলে, আমাদের দেরি হয়ে যাচ্ছে, এখন যাওয়া উচিত। আদিত্য নূরের ব্যাপারটা বুঝতে পেরে মুচকি হেসে বলল, ঠিক আছে চলো। তারপর ওরা দুজন আবার গাড়িতে উঠে রওনা হলো ভার্সিটির উদ্দেশ্যে। গাড়ির ভেতর নূর লজ্জায় আর কোনো কথা বলেনি আদিত্যের সাথে। নূর ক্লাসে যেয়ে তানির পাশে যেয়ে বসে পড়ল। তানি নূরের দিকে তাকিয়ে চিন্তিত সুরে বলল, তুই ঠিক আছিস? কাল ওভাবে চলে গেলি, জানিস আমার কত চিন্তা হচ্ছিল। নূর মুচকি হেসে বলল, আমি ঠিক আছি। কাল একটু মন খারাপ ছিল, তবে এখন ঠিক আছি। তানি একটু উৎসাহিত হয়ে বলল, তুই জানিস কাল তুই চলে যাওয়ার পর এখানে কত বড় সিন হলো? জেন কসম, একদম সুপার ডুপার বাম্পার হিট সিন। ইস, তুই মিস করে ফেললি। তুই থাকলে তুইও দেখতে পারতিস। আমি তো আদিত্য ভাইয়ার ফ্যান না, পোড়া এসি হয়ে গেছি। নূর ভ্রুকুচকে তাকিয়ে বলল, মানে কি বলছিস তুই? ঠিক করে বল। তারপর তানি নূরকে কালকে সব ঘটনা খুলে বলল। সব শুনে নূর থ হয়ে গেল। আদিত্য আমার জন্য এসব করেছে, আর আমি কি না ওনার উপর মিথ্যে রাগ করে বসেছিলাম? নূরের ভাবনার মাঝেই তানি আবার বলল, কাল ওই অ্যানি ফ্যানি কুত্তার নানির যে হাল হয়েছিল, আমার না যা খুশি লাগছিল দেখে, তোকে কি বোঝাবো। আর একটা কথা জানিস, কাল ভাইয়ার কথা শুনে আমি 100% শিওর হয়ে গেছি যে আদিত্য ভাইয়া তোকে অনেক ভালোবেসে ফেলেছে। তানির কথা শুনে নূরের মনের ভিতর খুশির বর্ষা শুরু হয়ে গেল। হাজারো রঙিন প্রজাপতি উড়তে লাগলো। মনে মনে আওড়াতে লাগলো, উনি আমাকে ভালোবাসে, সত্যিই ভালোবাসে। নূর খুশিতে যেন হাওয়ায় ভাসতে লাগলো। তানি দুষ্টু হেসে নূরের ঘাড়ে হালকা ধাক্কা দিয়ে বলল, কী রে, কোথায় হারিয়ে গেলি? ভাইয়ার খেয়ালে হি হি করে হেসে বলল। নূর লজ্জা পেয়ে বলল, ধ্যাৎ, এমন কিছুই না। একটু পর তানি একটু সিরিয়াস হয়ে বলল, আচ্ছা শোন, একটা কথা বলার ছিল। কি বল? আসলে আবির বলল কাল নাকি আদিত্য ভাইয়ার জন্মদিন, তাই ওরা সবাই মিলে আদিত্য ভাইয়াদের গাজীপুরে যে ফার্ম হাউস আছে ওখানে যাবে সেলিব্রেট করতে। আদিত্য ভাইয়ার তেমন ইচ্ছে ছিল না, কিন্তু আবির আর তাসির দুজনে মিলে রাজি করিয়েছে। ওখানে বাইরের কেউ যাবে না, শুধু ওরা 3জন আর আদিত্য ভাইয়ার বোন সানা যাবে। এটা একটা পিকনিকের মতন হবে আর কি। তো এসব আমাকে বলছিস কেন? বলছি কারণ আবির আমাকেও যেতে বলেছে ওর সাথে, কিন্তু আমার একা যেতে কেমন যেন লাগছে, তাই বলছিলাম যে তুইও চল না আমাদের সাথে। আদিত্য ভাইয়ারও অনেক ভালো লাগবে তুই গেলে। নূর চমকে উঠে বলল, আমি? পাগল হয়ে গেছিস তুই? তুই জানিস না আমার বাসার খবর? ছোটো মা জানতে পারলে আমার জান কবজ করে ফেলবে। হ্যাঁ জানি তো, তবুও দেখ না, তুই যদি একটু কোনোভাবে একটু ম্যানেজ করতে পারিস, আমরা সকালে যে আবার সন্ধ্যার আগেই ফিরে আসব। আর আদিত্য ভাইয়াও নিশ্চয়ই খুশি হবেন তোকে দেখে।
নূর একটু চিন্তায় পড়ে গেল। মনে মনে ওরও ইচ্ছে হচ্ছে আদিত্যের জন্মদিনে ওর পাশে থাকার, কিন্তু ও যে ইচ্ছে করলেও যেতে পারবে না। ছোটো মা সেটা কখনো হতে দেবে না। নূর মন খারাপ করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নূর কৃষ্ণচূড়া গাছের নিচে হেঁটে যাচ্ছে আদিত্যের সাথে দেখা করার জন্য। পেছন থেকে দেখতে পেল আদিত্য বেঞ্চের উপর বসে আছে। তানের বলা সেই কথাটা যে আদিত্য ওকে ভালোবাসে। কথাটা মনে পড়তে নূর নিচের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে লাজুক হাসল। তারপর নিজেকে একটু ঠিক করে আদিত্যের কাছে গেল। আদিত্যের কাছে আসতেই আদিত্য মুচকি হেসে নূরকে বসতে বলল। নূর চুপচাপ আদিত্যের পাশে বসে পড়ল। আজ কেন যেন ওর খুব লজ্জা লাগছে। আদিত্য নূরকে কিছু বলতে যাবে তার আগেই হঠাৎ আবির, তাসির আর তানি এসে ওখানে হাজির হলো। আদিত্য ওদের দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, কী ব্যাপার, তোরা এখানে কি করছিস? আবির ক্যাবলা হাসি দিয়ে বলল, ভাই জাস্ট 2 মিনিটস, আমাদের কিছু কথা আছে নূরের সাথে, বলেই চলে যাব। আদিত্য জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, নূরের সাথে কি কথা? আরে বলতে দিলে তো বলবো। আবির নূরের দিকে তাকিয়ে বলল, আসলে নূর, কাল ভাইয়ের জন্মদিন, তাই আমরা প্ল্যান করেছি কাল আমরা সবাই মিলে আমাদের ফার্ম হাউসে যাব। তাই তোমাকেও বলছি, তুমিও আমাদের সাথে গেলে আমাদের অনেক ভালো লাগতো। তো বলো, তুমি আসবে? নূর কী বলবে ভেবে পাচ্ছে না। ইচ্ছে থাকা সত্ত্বেও বলতে পারছে না। নিজের ফ্যামিলি প্রবলেমের কথা এদের কিভাবে বোঝাবে? আদিত্য নূরের ব্যাপারটা বুঝতে পারছে। যদিও নূর আসলে সবচেয়ে বেশি খুশি আদিত্যই হবে, তবুও নূরের ফ্যামিলির কথা ওর ভালো করেই জানা আছে। তাই নূরের দিকে তাকিয়ে বলল, তোমার কোনো সমস্যা হলে দরকার নেই, ইটস ওকে, উই ক্যান আন্ডারস্ট্যান্ড। নূর কিছু না বলে শুধু একটা ম্লান হাসি দিল। গাড়ির ভেতর বসে আছে নূর। গাড়ি সিগন্যালে এসে দাঁড়িয়ে আছে। মনটা একটু খারাপ করে জানালার বাইরে তাকিয়ে আছে। হঠাৎ ওর নজরে গেল সামনে থাকা একটা বাইকে। বাইকে একটা ছেলের পেছনে একটা মেয়ে বসে আছে। দেখে বোঝা যাচ্ছে তারা স্বামী স্ত্রী, কারণ মেয়েটা শাড়ি পরা পেছন থেকে ছেলেটার কোমর জড়িয়ে ধরে বসে আছে। কোনো একটা কথা নিয়ে দুজন হাসছে। দেখে মনে হচ্ছে তারা অনেক সুখী। নূরের কাছে ব্যাপারটা অনেক কিউট লাগছে। ওদের দেখে নূর মুচকি হাসছে। আদিত্য নূরের দিকে তাকিয়ে নূরকে এমন মুচকি হাসতে দেখে আদিত্যের ভ্রু কুঁচকে আসলো। তারপর নূরের দৃষ্টি অনুসরণ করে বাইরে তাকালো। আদিত্য দেখল নূর বাইরে একটা বাইকে বসে থাকা দম্পতির দিকে তাকিয়ে আছে। আদিত্য মনে মনে ভাবল, নূরের কি বাইক পছন্দ? পেছন থেকে আসা হর্নের শব্দে দুজনেরই ধ্যান ভাঙল। আদিত্য সামনে তাকিয়ে দেখল সিগন্যাল গ্রিন হয়ে গেছে। তাই ও তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিল। তারপর নূরকে নামিয়ে দিয়ে আদিত্য চলে গেল।